নীলাপ কিছু না বলে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলে আয়ু নীলাপের হাত ধরে ফেলে। নীলাপ, তুমি কিছু না বলে এভাবে কেন চলে যাচ্ছ? নীলাপ আয়ুর হাতটা ছাড়িয়ে বলল, কি বলবো আয়ু, কি শুনতে চাও তুমি? তোমার জীবনের সব কিছুর মূল্য আছে, শুধু আমারই মূল্য নেই। আমি কোথায় ভাবলাম তুমি হয়তো আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছো। আচ্ছা, তুমি কি কখনো আমার কথা ভেবেছ? নীলাপ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। সে এটাও ভুলে গেছে তার আশেপাশে আরও লোকজন আছে যারা ওদের দিকে তাকিয়েছিল। তোর তো রাগে কাজ চলে যাচ্ছে আয়ু নীলাপের হাত ধরেছিল দেখে। নীলাপ, প্লিজ আস্তে কথা বলো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আয়ুর কথা শুনে নীলাপ আবার চলে যেতে নিলে আয়ু নীলাপকে জড়িয়ে ধরে। তোর এবার আর সহ্যই হচ্ছিল না। সে তড়িঘড়ি করে উঠে আসতে নিলে বুকে প্রচণ্ড ব্যথা পায়। তবে নীলাপের দেওয়া ব্যথার কাছে এই ব্যথা যেন কিছুই না। নীলাপ রাগের বশে আয়ুকে নিজের থেকে দূরে সরিয়ে দিলে তরু কিছুটা স্বাভাবিক হয়। তখনই আয়ু বলে ওঠে, আচ্ছা নীল, তুমি যদি না যাও আমি লন্ডনে যাব না। আমার কাছে আমার স্বপ্নের থেকেও তুমি বেশি ইম্পর্টেন্ট। হয়তো এই সুযোগটা হাতছাড়া করলে আমি আর কখনই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাতে কি, আমি তোমাকে হারাতে চাই না। আয়ুর কথাতে নীলাপ কিছুটা শান্ত হলো আর ভাবতে লাগলো তার জন্য আয়ুর স্বপ্নটা পূরণ হবে না। সে এটা কখনোই চায় না। তাই সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। নীলাপের কথা শুনে আয়ু নীলাপের হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাগ করো না, আমি তো বললাম আমি যাব না। আমি রাগ করিনি, আমি সিরিয়াস। আমি চাই না আমার জন্য তোমার জীবনের লক্ষ্যটা নষ্ট হোক। একটা মানুষের জীবনে তার লক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি। সত্যি বলছো নীলাপ, আমি যাব? হ্যাঁ বাবা, সত্যি তুমি যাও। তবে আমার একটা শর্ত আছে। আর সেটা কি? এই মাসের তো আর 15 দিন আছে, তাই তুমি যাওয়ার আগে রেগুলার আমার সাথে দেখা করতে হবে। ব্যাস এইটুকু? আমি কোথায় ভাবলাম তুমি কিস করতে চাইবে, তা না। আয়ু, তুমি তো জানোই আমি বিয়ের আগে এগুলো একদমই পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ জানি তো, একদম নিরামিষ। সেটাই। আচ্ছা, প্রতিদিন দেখা না করতে পারলেও 2 দিন পর পর দেখা করব আমরা। তারপর আয়ু আর নীলাপ অনেকক্ষণ কথা বলল। ততক্ষণে রাত হয়ে গেছে প্রায়। চলো নীলাপ, আমি তোমার সাথে গিয়ে মিটের সাথে দেখা করতে চাই। মিঠি তোমাকে কিভাবে বাঁচালো আমার খুব জানতে ইচ্ছা করছে। আয়ুর কথা শুনে নীলাপ ভুরু কুঁচকে আয়ুর দিকে তাকাতেই আয়ু বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে। তাই কথা ঘুরিয়ে বলল, আরে আমি বলতে চেয়েছি মিঠিকে আমি থ্যাঙ্কস বলতে চাই। এদিকে আয়ু নীলাপের সাথে আসবে শুনে তরু প্রচণ্ড রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর কিছু একটা ভেবে লিজাকে বলল, লিজা মেয়েটা যেন ওর সাথে এখানে না আসতে পারে। তুই জানিস সে তোকে কি করতে হবে? তরুর কথা শুনে লিজা একটা বাঁকা হাসি দিল, যার মানে হলো সে জানে তাকে এখন কি করতে হবে। নীলাপ আর আয়ু উঠে ক্যাফে থেকে বের হতে যাবে। তখনই লিজা ইচ্ছাকৃতভাবে আয়ুর সাথে ধাক্কা খায়, যার ফলে লিজার হাতে থাকা ড্রিঙ্কসটা পুরোটা গিয়ে আয়ুর জামাতে পড়ে যায়। এইটা কি হলো? এই মেয়ে, তুমি কি কানা? চোখে দেখো না আমার এত দামি জামাটা নষ্ট করে ফেলে? এক্সট্রিমলি সরি ম্যাম। লিজার কথা শুনে আয়ুর মাথা গরম হয়ে যায়। সে লিজাকে থাপ্পড় মারতেই যাবে, তখনই নীলাপ তার হাত ধরে ফেলে। কি হচ্ছে আয়ু, তুমি এতটুকুর জন্য ওনার গায়ে হাত তুলবে নাকি? সরি নীলাপ, আমার মাথা ঠিক ছিল না। এই মেয়ে, যাও এখান থেকে। আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে তুমি। কোথা থেকে যে আসি এরা, যত সব। আয়ুর কথাতে আর বিহেভিয়ারে লিজার রাগ উঠলেও সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। নীলাপ, আমি এই অবস্থায় তোমার সাথে হসপিটালে যেতে পারবো না। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি একাই যাও, কেমন? বাই। আচ্ছা আয়ু, বাই, সাবধানে যেও। আর মনে রেখো, আগামী 15 দিন আমার সাথে রেগুলার দেখা করতে হবে কিন্তু। ডোন্ট ওয়ারি নীলাপ, মনে থাকবে আমার। তারপর আয়ু সেখান থেকে চলে যায় আর নীলাপও হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে আভিক আর বিভান তরুকে দেখতে এসেছিল। তারা হসপিটালে তরুর কেবিনেই ছিল। বিভান বলে ওঠে, তরু প্লিজ, তুই এই এনজের জন্য অন্তত নিজের এভাবে ক্ষতি করিস না। আর ও তোর ভালোবাসা কখনোই বুঝবে না। আর ও একবার যদি জানতে পারে তুই তরুলতা এহসান, তাহলে বুঝতে পারছিস ও তোকে মেরেই ফেলবে। তরু হাতে থাকা ফোনে স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে বলে, বিভান, একটু ভুল বললি তুই।
আমি এবার ওকে ভালোবাসি সেটা বোঝাতে আসিনি, ওকে আমাকে ভালোবাসতে বাধ্য করতে এসেছি। আর ও যাতে বুঝতে না পারে যে আমি তরুলতা, তার জন্যই তো তোদেরকে ডাকলাম। আবিক বলল। তুই বিমানের কথা বাদ দে তরু, তুই শুধু বল আর কি কি করতে হবে আমাদেরকে। ওই মেয়েটার গাড়িতে তো তোর কথা মতোই বোম লাগিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটাকে, ওকে মারলে আমাদের কি লাভ? তরু বেশ কিছু কথা তাদের দুজনকে বুঝিয়ে দিল। শোন তাহলে, বুঝলি? সবকিছু শুনে আবিক বলল। তুই চিন্তা করিস না তরু, তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। বিভান ক্ষীণস্বরে বলে ওঠে। বিমান, তুই এটাও জানিস আমি কতটা ভয়ঙ্কর। হাহ, সেই আগের তরু এখন আর নেই। এই সব কিছুই আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি, তাই যা হচ্ছে আর হবে সব আমার প্ল্যান মতোই হবে। জানি আগুন নিয়ে খেলতে নেই, কিন্তু এবার আমি পানি হয়ে না, নিজে আগুন হয়েই আগুনের সাথে খেলবো। বিভান কিছু বলতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে। ও 30 মিনিটের মধ্যেই এখানে এসে পড়বে। আবেগ, যা বলেছি তাড়াতাড়ি করে ফেল। বিভান দরজার দিকে যেতে যেতে বলে। বিমান চল, আমাদের হাতে বেশি সময় নেই। বিভান একবার তরুর দিকে তাকায়, তরুও তার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দেয়, যেটা দেখে বিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অভিকের সাথে বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তরু একটা বই বের করে পড়তে শুরু করে। অন্যদিকে আপনারা সব কি বলছেন? বিভান বলল। আর আমি এটা কেন করবো? আর তাছাড়া ওটা পুলিশ কেস। বিমান, উনি সোজাসুজি কথা মানবে না, বুঝলি? ওকে ওটা দেখা। আবিকের কথাতে বিভান একটা বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা বের করে ডাক্তারকে দেখায়, যেখানে ডাক্তারের একমাত্র মেয়েকে দেখা যাচ্ছে, যে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। এটা তো আমার মেয়ে। বিভান হাসি মুখে বলল। আপনার মেয়ে ডক্টর? একমাত্র মেয়ে? আহারে, মেয়েটার বয়স বড় জোর 22 থেকে 23 হবে। বেচারি হয়তো আপনার একটা ভুলের জন্য তার মায়ের কাছে চলে যেতে হবে। কি কি করবে তোমরা? আবিক গাছাড়া ভাব নিয়ে বলল। বেশি কিছু না, আপনার মেয়ের গাড়িতে বোমা লাগা আছে, ফাইলটা না দিলে জাস্ট। অভিক, ওনার হয়তো বিশ্বাস হচ্ছে না। তুই একটা কাজ কর, ওনাকে এই রিমোটটা দে, চাপ দিয়ে দেখিয়ে দে। না না, প্লিজ, আমি এক্ষুনি দিচ্ছি। বলে ডাক্তার ফাইলটা আবিকের হাতে দিয়ে দেয়। তারপর বিভান অন্য একটা ফাইল ডাক্তারের হাতে তুলে দিয়ে বলে। আমার তাহলে আজকে আসি ডাক্তার, আর ভুলেও মুখ খুলবেন না। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে নীলাভ ডাক্তারের কেবিনে ঢুকে, যাকে দেখে ডাক্তার যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে থাকে। শুধু শুধু কী বা পুলিশের ঝামেলায় পড়তে চাই। আরে এসিপি স্যার, আসুন বসুন। নীলাভ ডাক্তারের সামনে চেম্বারে বসে বলে। ডাক্তার, 123 কেবিনে যে পেশেন্ট আছে ওনার তো বাড়ির লোক এসেছিল, তাই না? গতকাল রাতে আপনি তো সকালে ফোন করে বলেছিলেন, আর আমি ব্যস্ত থাকায় ঠিকভাবে পুরোটা শুনতে পারিনি। ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার সম্পর্কে তথ্য দিয়ে গেছেন। এই ধরুন অ্যাড্রেস। আপনি একটা কাজ করুন, ওনার সম্পর্কে যা তথ্য পেয়েছেন সেগুলো দিন আমাকে। নীলাভের কথাতে ডাক্তার বিভান যে ফাইলটা তাকে দিয়েছিল সেটা নীলাভকে দেয়। নীলাভ সেটা খুলে দেখতে থাকে। কেন জানি না, ফাইলটা দেখার পর তার একটু অদ্ভুত লাগছে। নামটা পরিচিত পরিচিত লাগছে, তবে ঠিক মনে করতে পারছে না যে নামটা সে কোথাও শুনেছে। এনিথিং রং মিস্টার খান? নাথিং ডাক্তার, আমি কি এই ফাইলের একটা কপি করে নিতে পারি? অবশ্যই নিন। তারপর নীলাভ এখানের কাজ শেষ করে তরুর কেবিনের দিকে এগোতে লাগলো। এদিকে তরু অনেকক্ষণ ধরে নীলাভকে দেখার জন্য পাগল হয়ে আছে। তোর কুল ডাউন। ওর সামনে এইভাবে বিহেভ করলে ও মুহূর্তেই তোকে ধরে ফেলবে। তোর এতদিনের অপেক্ষার প্ল্যানিং সব ভেস্তে যাবে। ওর সামনে প্রথমবারের মতো কোনো ভুল করা যাবে না। তরু নিজেই নিজেকে বলছে আর নিজেকে তৈরি করছে। তখনই নীলাভ দরজা খুলে কেবিনে ঢোকে, আর দুজনে চোখাচোখি হয়ে যায়। কেউ চোখ সরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলাভ চোখ সরিয়ে নেয় এবং তরুর সামনে একটা চেয়ার টেনে বসে। তরু তখনও নীলাভের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস রানা চৌধুরী, বাবা রাফিজ চৌধুরী, মা রাহানুমা নাজনীন, আমার রাইট? নীলাভের কথাতে তরুর ভুরু কুঁচকে নীলাভের দিকে তাকায়। ইউ আর রাইট, সো হোয়াট? আমরা কি কোনোভাবে পূর্বে পরিচিত মিস রানা? হ্যাঁ, পরিচিত হলে আপনি কি আমায় চিনতেন না মিস্টার হোয়াট এভার ইউ আর? নীলাভ, আমি এসপি নীলাভ জাহির খান।
এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেদিন ক্লাবে আমাদের ফার্স্ট মিটিংয়েই তো আমার নামটা বলেছিলাম। এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা তো না। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে দুটো কারণে। প্রথমত, যদি সে ক্রিমিনাল হয়, আর দ্বিতীয়ত, এতক্ষণ চোখে চোখ রেখে কথা বললেও তরু এবার চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়ত, যদি সে ভিকটিম হয়। তো আপনি ইনডিরেক্টলি বোঝাতে চাইছেন আপনি এই দুটোর মধ্যে কোনোটাই না? তরু মুখে কিছু না বলে একটা রহস্যময়ী হাসি দেয়। মিস, আপনি কি সত্যি আমাকে চেনেন না, নাকি না চেনার ভান করছেন? আমি সত্যি আপনাকে চিনি না এসপি সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত কিভাবে থাকবো বলুন তো? একজন অপরিচিত মানুষ নিশ্চয় অন্য আরেকটা অপরিচিত মানুষকে লাভ বার্ড বলে সম্বোধন করবে না, তারপর একবার না, পরপর দুবার। কথাটা শুনে তরু আবার নীলাভের চোখে চোখ রাখে, আবার একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, ওটা তো ওভারডোজার সাইড এফেক্ট ছিল এসপি সাহেব। ওভারডোজ সাইড এফেক্ট মানে? আপনি ভুলে গেলেন? আরে আমি তো তখন ড্রাঙ্ক ছিলাম। একসাথে ওয়াইন আর হুইস্কি খাওয়ার ফলে সাইড এফেক্ট স্বরূপ আপনাকে ওসব বলে ফেলেছিলাম। তো আপনি আমাকে চেনেন না? এক প্রশ্ন বারবার করলে কি উত্তর ভিন্ন হয়ে যাবে? আমাকে বাঁচিয়েছিলেন কেন মিস চৌধুরী? আমার মনে হয়েছিল আপনাকে বাঁচানো উচিত, আর আমি জানতাম আমার কিছুই হবে না, তাই বাঁচিয়েছিলাম। শুধু এই জন্য? আজব, এখন কি কাউকে বাঁচানোর জন্যও কারণ খুঁজবেন নাকি? কোথায় আমি আপনাকে বাঁচালাম থ্যাংক ইউ বলবেন তা? তরু নিজের কথা শেষ করার আগে নীলাভ প্যান্টের পকেট থেকে তরুর ফোনটা তরুর সামনে ধরে, যেটাতে নীলাভের ছবি ওয়েলপেপারে দেওয়া ছিল। ফোনটা দেখা মাত্রই তরুর চোখ বড় বড় হয়ে যায়। সে পাশে টেবিলের উপর থেকে পানি গ্লাসটা নিতে গেলে গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়, আর তার সাথে তরুও পড়ে যেতে নিলে নীলাভ এক হাতে টেবিলের সাথে ঠেকে তরুকে নিচে পড়া থেকে আটকায়। আমার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে কি করছে আমাকে বলবেন মিস চৌধুরী? বলে নীলাভ নিজের হাতটা সরিয়ে নেয়। তরু নিজেকে সামলে সোজা হয়ে বসে, তারপর আবার একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলে, এটা আমার ফোন না। হোয়াট? নীলাভ নিজের ভুরু কুঁচকে পুনরায় বলল, আপনি বলতে চাইছেন এটি আপনার ফোন নয় মিস চৌধুরী? ফোনটা কিন্তু আপনার কাছ থেকে পাওয়া গিয়েছে। তো আমার থেকে পাওয়া গেলেই কি আমার ফোন হয়ে যাবে? আমি তো ফোনটা ক্লাবের মেঝেতে পড়া পেয়েছিলাম, আর আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমি ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম। মিস টানা, আপনি মিথ্যে বলছেন। আমি খুব ভালো করে জানি ফোনটি আপনার, কারণ আমি তখন এই ফোন দিয়ে আপনাকে আমার ছবি তুলতে দেখেছিলাম। কি প্রমাণ আছে যে এটা আমার ফোন? আর আমি বললাম তো ফোনটা আমার না, আমি কুড়িয়ে পেয়েছি এটা। আর আমি বলছি তখন আমি ড্রাঙ্ক ছিলাম, তাই হয়তো আপনার ছবি তুলেছি, নয়তো আমি কেন আপনার ছবি তুলবো বলুন? আর ছবি কিন্তু ফোন লক থাকা অবস্থাতেও তোলা যায়। তরুর কথা শুনে নীলাভের রাগ উঠে যায়। সে জানে তার সামনে বসে থাকা মেয়েটি তাকে মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই যে সে সেটা প্রমাণ করে দিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি যে একটা মার্ডার করেছেন সেই ব্যাপারে আপনি কি এক্সকিউজ দেবেন মিস রানা? নীলাভের কথাতে তরুর মনে পড়ে যে তখন নীলাভকে বাঁচানোর সময় সে নীলাভকে গুলি করেছিল, তরু তাকে শ্যুট করে দিয়েছিল। এবার তরু চিন্তা হতে থাকে, তবে লোকটাকে মেরে ফেলার জন্য না, নীলাভ তাকে সন্দেহ করছে সেই জন্য। ব্যাস মিস্টার নীলাভ জাহির খান, আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাছাড়া আপনাকে তো আমাকে কোনো জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি, তাই না? বিনা ওয়ারেন্টিতে আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করতে পারেন না। তো আপনি চাইছেন আপনার এই ব্যাপারটা কোর্টে উঠুক? আমি তো জাস্ট চাইছিলাম যেহেতু আপনি আমাকে বাঁচিয়েছেন। নীলাভ নিজের কথা শেষ করার আগে তরু তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না এসপি সাহেব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। তরুর কথা শুনে নীলাভ তরুর দিকে তাকিয়ে রাগি চোখে তাকালো। তরুর এরকম অ্যাটিটিউড তার একদমই ভালো লাগেনি। তরু এক দৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আর সত্যি বলতে তরুর এরকম চাহনি নীলাভের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ যতবার তরু তার দিকে এমন করে তাকায় ততবার তার মনটা না চাইতেও শান্ত হয়ে যায়। সে চাইলেও আর তরুর প্রতি তার রাগটাকে প্রকাশ করতে পারে না। নীলাভ আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সামনের দিকে ফিরে চলে আসতে নিলেই তরু বলে ওঠে, এসপি সাহেব, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন? শব্দগুলো তীক্ষ্ণ হয়ে আঘাত করলো নীলাভের শ্রবণে। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়।
সে ধীরে ধীরে পেছনে ঘুরে তরুর চোখে চোখ রাখে। বুড়ো সামান্য কুঁচকে যায়, কিন্তু জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তরু ততক্ষণে নিজের অস্থিরতা সামনে উঠে এসে তার সামনে দাঁড়ায়, বুকের ওপর দুহাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত অবাক হচ্ছেন কেন? আরে আমি যে আপনার জীবন বাঁচালাম, আমি কি একটা ছোট ধন্যবাদ ডিজার্ভ করি না এসপি সাহেব? নীলাপের ঠোঁট কাঁপে, কণ্ঠ স্নায়ুবিক হলো করা। থ্যাংক ইউ মিস চৌধুরী, আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু আপনি ওই লোকটাকে শুট করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাই একটু সাবধানে থাকবেন আর প্রার্থনা করবেন যাতে আমার সাথে এটি আপনার শেষ দেখা হয়, কারণ পরবর্তীতে হয়তো আমার কাছে প্রমাণ আর ওয়ারেন্টি দুটো থাকবে, সো বি কেয়ারফুল। কণ্ঠে কোনো কোমলতা নেই, শুধু ঠান্ডা সতর্কতা। কথা শেষ করে সে সেখান থেকে নির্দয়ভাবে চলে যায়। তরু পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া নীলাপের পা ফেলার প্রতিটি শব্দ যেন তরুর বুকে ছুরির মতো বিঁধে যাচ্ছিল। যতক্ষণ দেখা যায় তরুর চোখ ঠিক ততক্ষণ তার উপর স্থির থাকে, কিন্তু যখন নীলাপ দৃষ্টির বাইরে চলে যায় তখন যেন এক ঝটকায় রুমে অন্ধকার নামে। তরু পাগলের মতো হেসে ওঠে। সেই হাসি ছিল বিক্ষিপ্ত, শূন্যতায় আচ্ছন্ন। দরজা বন্ধ করে সে নিজের জিনিসপত্র একের পর এক ছুঁড়ে ফেলতে শুরু করে। চেয়ার, ফুলদানি, টেবিল ভাঙচুরের শব্দে বাইরে থাকা নার্সরা আতঙ্কে ছুটে আসে। প্লিজ দরজা খুলুন। নার্সের চিৎকারে রুমটা আরও ভারী হয়ে ওঠে, কিন্তু তরুর কানে কিছু ঢোকে না। সে যেন এক ভিন্ন জগতে ঢুকে গেছে। শেষ পর্যন্ত নার্সরা ডাক্তারের শরণাপন্ন হয়। ডক্টর ঘটনা শুনে দেরি না করে তাজিমকে ফোন করেন। যেহেতু তরুর একমাত্র নিকট মানুষ হিসেবে তাজিমই নম্বর দিয়ে গিয়েছিল। ভাঙচুর করে ক্লান্ত হয়ে তরু এক কোণে বসে পড়ে, যেন চারপাশে ধ্বংস স্তূপের মাঝে সে একটা ভাঙ্গাচোরা মূর্তি। হাত পা কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী, নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে। আর তখনই কাঁপা কণ্ঠে তরু প্রশ্ন করে, কেন তুমি সবকিছু না জেনে আমাকে সবসময় দোষারোপ করো? আমি ওকে খুন না করলে ও তো তোমাকে আবারও শুট করতো। লাভ। তার কণ্ঠে হাহাকার, তার চোখে অন্ধ এক আবেগ। একসময় তরুর দৃষ্টি মেঝেতে পড়ে থাকা ছুরিটার উপর পড়ে। তার চোখ জল জল করে ওঠে, যেন রুমের অন্ধকারের মাঝে সেই ছুরি একমাত্র উজ্জ্বল বস্তু। তরু হঠাৎ উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ছুরিটা তুলে নেয়। মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে, তবে তার আগে আমাকে নিজের শাস্তি দিতে হবে। এক গ্রাস শিরশিরে উন্মাদনায় সে নিজের হাতের উপর ছুরিটা চালাতে শুরু করে। যেখানে পুরনো দাগ ছিল সেখানে নতুন ক্ষত তৈরি হয়, রক্তে লাল হয়ে যায় মেঝে। ধীরে ধীরে তরুর দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। ছুরিটা হাত থেকে পড়ে যায়, সেই সাথে তরু নিজেও হেলে পড়ে যায় মেঝেতে। কিন্তু তার চোখ বন্ধ হবার ঠিক আগেই অতীতের কিছু ঝলক তার মস্তিষ্কে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক স্টার্ট। দিনটা ছিল উজ্জ্বল রোদেলা। বিশাল এক পুরনো প্রসাদ সদৃশ্য বাড়ির সামনে সোনালি রোদ গড়িয়ে পড়ছে সবুজ ঘাসের গায়ে। বাড়িটার সামনে একটা শ্বেত পাথরের ফলকে লেখা এহসান মঞ্জিল। একটা 11 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বিশাল বাগানে ঢোকে। অশ্রু জলে ভেজা তার গাল, কিন্তু হঠাৎ দূর থেকে একটা ছেলের হাসির শব্দ তার কান ছুঁয়ে যায়। সেই মুহূর্তে তার কান্না থেমে যায়, চেহারায় জেগে ওঠে এক অসম্ভব উজ্জ্বলতা। সেই দু হাতে চোখ জোড়া মুছে দ্রুত এগিয়ে যায় সেই হাসির উৎসের দিকে। বাগানের মাঝখানে থাকা একটি বেঞ্চির উপর বসে বই পড়ছিল এক 16 বছর বয়সী কিশোর। কখনো ঠোঁটের কোণে হাসি ফুটছে, কখনো চোখের পাতায় ভাবনার ছায়া। মেয়েটি চুপচাপ গিয়ে তার সামনে দাঁড়ায়। ছেলেটা বই এতটাই মগ্ন ছিল যে মেয়েটিকে খেয়ালই করেনি, কিন্তু মেয়েটি মন্ত্রমুগ্ধের ন্যায় তার দিকে তাকিয়েছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দৃশ্যটি দেখছে। প্রায় 15 মিনিট পর হঠাৎ ছেলেটি বই থেকে চোখ তুলে মেয়েটিকে দেখতে পেয়ে চমকে ওঠে। আরে তরু, তুই? আমি তো তোকে হয়তো দেখে ভয় পেয়ে গেছিলাম। লাভ, তুমি কি পড়ছিলে এতক্ষণ? নীলাপ বিরক্তি মেশানো গলায় উত্তর দেয়। ওহ তরু, কতবার বলেছি লাভ বলে ডাকবি না আমাকে। আমার নাম লাভ নয়, নীলাভ। তোর নিজের কোমরে হাত রেখে অভিমানী ভঙ্গিতে বলে, নীলাভ। আর আমিও তো তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে এত বড় নাম ধরে রাখতে পারবো না। লাভই বলি না, কি হবে বললে? নীলাপ যেন ক্লান্ত, কিছু বুঝিয়ে উঠতে পারছে না, একটু ভেবে বলল, কি হবে?
আসলে তোরও, তুই যতবার লাভ বলে ডাকিস আমাদের আশেপাশে মানুষ আমাদের দেখে কেমন যেন অদ্ভুতভাবে তাকায় আর হাসে। আর তুই কি আদৌ জানিস যে লাভ কাকে বলে? তোর কোমরে হাত রেখেই গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। কাকে বলে শুনি? নীলাভ একটু থেমে অস্পষ্টভাবে বলে, অনেক আপনের প্রিয় কাউকে বলে। তরু নিঃসংকোচে বলে ফেলে, তো তুমি তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। কথাটা বলার পর এক মুহূর্ত নীরবতা নামে, বাতাস যেন ভারী হয়ে আসে। দেখ তোর, তুই এখন অনেক ছোট, এসব বুঝবি না। তুই আমাকে লাভ বলে ডাকবি না, আর আমার নাম নীলাভ, সেটা বলেই রাখবি। তরু মন খারাপ করে বলে, তো আমার নামও তো তরুলতা, আমাকে কেন তরু বলে ডাকো? নীলাভ থমকে যায়, যেন উত্তর হারিয়ে ফেলেছে। শেষমেশ মুচকি হেসে বলে, তোর সাথে কথা বলার বেকার। আচ্ছা তুই যা ইচ্ছে বলিস, কিন্তু প্লিজ আশেপাশে যখন লোক থাকবে তখন বলবি না, কেমন? তরু মুখ ফুলিয়ে বলে, আচ্ছা, কিন্তু তখন কি বলবো? নীলাভ একটু ভেবে বলে, তখন ভাইয়া বলবি, নয়তো আয়ুর মতো নীল বলবি। মুহূর্তে যেন আকাশে এক চিলতে মেঘ এসে রোদ ঢেকে দেয়। আয়ু নামটা শুনে তরুর মুখমণ্ডলের রং পাল্টে যায়, চোখে মেঘ জমে, ঠোঁটে উচ্চারিত বিরক্তি। এর ঠিক পরই 14 বছর বয়সী আয়ু সেখানে এসে হাজির হয়। হঠাৎ করে এসে নীলাভকে জড়িয়ে ধরে। নীলাভ অবাক হয়ে যায়। কিছু বোঝা ওঠার আগেই তরু এগিয়ে এসে আয়ুকে জোরে ধাক্কা দেয়। আয়ু মাটিতে পড়ে যায়, আর হাতে কাটা ঢুকে রক্ত বের হতে থাকে। নীলাভ ভয়ে ছুটে যায় আয়ুর কাছে। আয়ুকে তুলতে তুলতে তার জামা থেকে ময়লা ছাড়ে, বেঞ্চিতে এনে বসায়। আয়ুর কান্না থামার নাম নেই। তরুর চাহনি তখন যেন আগুনে পোড়া চাই, নীরব অথচ ধ্বংসাত্মক। সে কিছু না বলেও চোখে ছিল ক্রুদ্ধ দাবানলের ছায়া। আয়ু, তুমি ঠিক আছো তো? নীলাভ, তুমি দেখলে তরু আমাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আমার না খুব ব্যথা করছে নীল। নীলাভ ফিরে তাকাই তরুর দিকে, রাগী কণ্ঠে শুধাই, তরু তুই কেন ওকে ধাক্কা দিলি? বেশ করেছি, ধাক্কা দিয়েছি। ওর এত বড় সাহস, ও আমার সামনে আমার লাভকে জড়িয়ে ধরে। জানো তো নীলাভ, মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় যে তরুর সৎমা জহুরা আন্টি ওর সাথে ঠিক করে। ওকে যে শাসনে রাখে সেটাই ঠিক, আর ওকে যে উনি পাগল বলে না সেটাও ঠিক। ও সত্যিই একটা পাগল। আয়ুর কথাই তরুর চোখে যেন বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু সে চুপ থাকে। একরাশ আশা নিয়ে নীলাভের দিকে তাকাই, হয়তো এবার সে প্রতিবাদ করবে, আয়ুকে থামাবে। কিন্তু নীলাভ কিছু না বলে বাড়ির দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর সে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে আসে। আয়ুর হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীল, আমার এখনো ব্যথা করছে। আমি গিয়ে জহুরা আন্টির কাছে বিচার দেব। তার দরকার নেই, তোর এখনই তোমাকে সরি বলবে, তাই না তরু? বলবি না বল? তরু ঠোঁট কাঁপে, তার মনে হয় বুকটা ফেটে যাবে, কিন্তু সে মুখ নামিয়ে বলে, সরি। বলেই তরু নীলাভের চোখের আড়ালে ফার্স্ট এইড বক্সটা থেকে ছুরিটা নিয়ে দৌড়ে চলে যায়। নীলাভ তরুর পেছনে যেতে নিলে আয়ু আটকিয়ে বলে, আরে নীলাভ, ওকে যেতে দাও তো। তুমি জানো আমি আমাদের স্কুলের জন্য একটা ডান্স শিখেছি। চলো না আমার সাথে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা তুমি যাও, আমি এটা রেখে আসছি। আচ্ছা। আয়ু চলে গেলে নীলাভ বক্সটা গোছাতে থাকে, কিন্তু ছুরিটা সে পায় না। ছুরিটা কোথায় তরু? কিছুক্ষণ আগে তো এখানে ছিল। নীলাভ ছুরিটা খুঁজতে খুঁজতে পিছনে ফিরে তাকাতে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে তরু দাঁড়িয়ে আছে, তার এক হাতে ছুরি, আরেক হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যেখানে স্পষ্ট একটা কাটা দাগ। দৃশ্যটা দেখেই কয়েক মুহূর্তের জন্য নীলাভ স্তব্ধ হয়ে যায়। লাভ, দেখো আমার হাতও কেটে গেছে, আর আয়ুর থেকেও বেশি রক্ত পড়ছে। তরুর কথা শুনে নীলাভের হুঁশ ফেরে এবং সে অনেক বেশি রেগে যায়। এটা তুই কি করেছিস তরু? কেন করেছিস বল? নীলাভ রাগী চোখে তরুকে দেখছে, কিন্তু তরু একদম স্বাভাবিক। তার চেহারা দেখে একটু কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার জন্য আয়ু ব্যথা পেয়েছে, আর তার জন্য তুমি আমার উপর রাগ করেছো, তাই আমি নিজের হাত কেটে নিজেকে শাস্তি দিয়েছি। এখন নিশ্চয়ই তুমি আর আমার উপর রাগ করে থাকবে না। তরু হেসে হেসে কথাগুলো বলছিল, অন্যদিকে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে নীলাভের জ্ঞান হারিয়ে ফেলবার উপক্রম। তখনই সেখানে 20 বছর বয়সী নেহা এসে উপস্থিত হয়। নেহাকে আসতে দেখে নীলাভ দৌড়ে গিয়ে নেহার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপু দেখো তোর কি করেছে।
নীলাপ তরুর দিকে ইশারা করলে নেহা ভুরু কুচকে তাকায়। নীলাপ আর কিছু বলতে পারে না। তরুর অবস্থা দেখে রীতিমতো কাঁপছে সে। তরু তার দিকে আসতে নিলে নীলাপ বলে ওঠে, না, একদম আমার কাছে আসবি না। আন্টি আন্টি ঠিকই বলে, তুই সত্যি একটা সাইকো, তোর মাথায় সমস্যা আছে। নীলাপের কথা শুনে ছোট্ট তরু কিছুতেই বুঝে উঠতে পারছে না যে নীলাপ কেন এসব বলছে। তখন নেহা নীলাপকে আড়াল করে বলে, নীলাপ তুই এখান থেকে যা, আমি দেখছি। কিন্তু আপু, ওর হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করে দিই। আমি করে দিচ্ছি, তুই যা, চিন্তা করিস না। নীলাপ আরেকবার তরুর দিকে তাকায়। ঘেমে নিয়ে নীলাপের একাকার অবস্থা। এদিকে তরু নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে আছে। নীলাপ তরুর চাহনি এড়িয়ে সেখান থেকে চলে যায়। নীলাপ চলে যাওয়ার পর নেহা তরুর হাত ব্যান্ডেজ করতে করতে বলে, হ্যাঁ, এটা কি তোরও? কেন করেছিস এমন? আমি তো লাভ মানে ভাইয়ার রাগ ভাড়ার জন্য করেছি। ভেবেছি ভাইয়া খুশি হবে, কিন্তু ও তো মনে হয় আরো বেশি রাগ করলো। আরে কি বলছো, ও রাগ করেছে? তরুর চোখ দুটো মুছে বলে, তার মানে তুমি বলতে চাইছো ও রাগ করেনি? ও তো খুশি হয়েছে। তুই নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দিছিস, এতে তো মনে ওই খুশি হয়েছে। তোরু খুব ভালো করেছিস তুই নিজেকে শাস্তি দিয়ে। তুই তো বড় হয়ে গেছিস তোরু, দেখবি এরকম করতে থাকলে নীলাপ তোকে ঠিকই ভালোবাসবে। সত্যি বলছো আপু? তোরু। সেদিন ছোট্ট তরু নেহার প্রতিটা কথা বিশ্বাস করে নেয়। সে বোঝে না যে সেই দিনই তার ভেতরে জন্ম নিয়েছিল এক গভীর ভালোবাসা। ফ্ল্যাশব্যাক এন্ড। ঘরের বাতাস থমকে গেছে, জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরও বেশি নিঃসঙ্গ নির্বাক। বিছানার পাশ ফিরে শুয়ে আছে তরু, তার হাতে স্যালাইনের টিউব ঝুলছে। পাশে চুপচাপ বসে আছে ডাক্তার ও তাজিম। তাজিম গম্ভীর গলায় বলে, ডাক্তার আপনি যান, আমি কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি। ডাক্তার কেবল একবার তরুর দিকে তাকে, তারপর গলাটা নরম করে বলেন, ঠিক আছে, তবে প্লিজ ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়। বলে তিনি নীরবে চলে যান। ঘরের তীব্র নীরবতা। তাজিম তরুর দিকে ফিরে তাকায়, চোখে এক অদ্ভুত মায়া, যন্ত্রণার গভীর ছায়া। তারপর রাগ আর বেদনার মিশ্র স্বরে ডাকে, তরু। তরুর দেহে যেন কোনো প্রাণ নেই। সে শুয়ে আছে নিথর, চোখের পাতা পর্যন্ত স্থির। তাকে দেখে মনে হচ্ছে সে এখন আর অনুভব করে না কিছুই, সে কেবল একটা জড় বস্তু। তাজিম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তরু কেন করছিস এমন? তরু উত্তর দিল না। চুপ করে থাকিস না প্লিজ। তরু কেন ভুলতে পারছিস না তাকে? সে তোর জীবনটা এলোমেলো করে দিয়েছে তরু, তবুও কেন তার জন্য নিজেকে বারবার ক্ষতবিক্ষত করছিস কেন? তরুর চোখে হঠাৎ আগুনের মতো জ্বলে ওঠে। বিকজ আই ফাকিং লাভ হিম। শুনেছো তুমি? আমি ভালোবাসি তাকে, আর তাকে যদি না পাই সবকিছু ধ্বংস করে ফেলবো আমি। আমার তাকে চাই, আর এমন পরিস্থিতি তৈরি করব যাতে সে আমায় ভালোবাসতে বাধ্য হয়। তাজিম চোখ বন্ধ করে একটু সময় নেই। বোনের এই উন্মত্তা সহ্য করা সহজ নয়। তোর যা ইচ্ছা কর, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিস না। দেব না। যদি আমাকে আটকানোর চেষ্টা না করো, আমাকে সাহায্য করো তাহলে। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হৃদয়ের গহীন থেকে উঠে আসে তাজিমের সম্মতি। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে তুই কথা দে আর কখনো এমন করবি না। তোর ঠোঁটে এক তাচ্ছিলের হাসি, সেই হাসি বেদনার অবজ্ঞার এবং নিয়তির প্রতি এক রক্ষার চ্যালেঞ্জ। মাথা নেড়ে সায় দেয় সে। এবার বল আমাকে কি করতে হবে? তোর কণ্ঠে ধীরে জোরে পড়ে পরিকল্পনার প্রথম ধাপ। বেশি কিছু না, জাস্ট আমার পরিচয় লুকিয়ে রাখতে আমায় হেল্প করতে হবে, আর আমাকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। চোখ বড় বড় করে তাকাই তরুর দিকে। তুমি কিন্তু বলেছো যে আমাকে হেল্প করবে। তাজিম কোনো জবাব না দিয়ে কেবিন থেকে বাইরে চলে আসে। ঠিক তখনই করিডোরে মাইশার সঙ্গে দেখা হয়ে যায়। মাইশার মুখে তাজিমকে দেখে আনন্দের ঢেউ খেলে যায়। আরে তাজিম, তুমি এখানে? তাজিম ভেতরে ভেতরে বিরক্ত হলো, মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলে। আরে মাইশা তুমি? আমি তো দুদিন আগেই বাংলাদেশে এসেছি, তুমি এখানে কি করছো? আমি তো গত মাসে এখানে নিউরোলজিস্ট হিসেবে জয়েন করেছি। তা তুমি কি এখন থেকে দেশেই থাকবে তাজিম? কথার মাঝে মাইশার ফোন বেজে ওঠে। সেই সুযোগে তাজিম একটানা হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সকাল 10টা।
সূর্যের তেজ ধীরে ধীরে শহরের জানালাগুলোকে আলতো করে গরম করে তুলেছে। নীলাপ তার অফিসে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। গায়ে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে ঘুম নেই, বরং সিদ্ধান্তের দৃঢ়তা আর পরিকল্পনার ছায়া। সাবেদ শাহরিয়ারের কেস নিয়ে আজ একটি নতুন স্ট্র্যাটেজি বানিয়েছে এবং সেটি সে বুঝিয়ে দিচ্ছে সহকর্মীদের। সকালবেলার প্রথম ব্রিফিং রুম যেন গরম কফির গন্ধে মিশে আছে রুদ্ধশ্বাস তদন্তের উত্তাপে। নীলাপ, মিনার সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়ে। হঠাৎ গলার স্বর শক্ত করে নীলাপ বলে উঠল, সেদিন বেঁচে যাওয়া লোকটার কি অবস্থা? মিনার এগিয়ে এসে কাগজপত্র দেখে দ্রুত জবাব দেয়, অবস্থা এখনও আগের মতোই, কথা বলার মতো পরিস্থিতিতেই নেই, তবে চিকিৎসা চলছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে কথা বলার মতো কন্ডিশনে চলে আসবে। নীলাপ একবার ভুরু কুঁচকে ভাবল, তারপর মাথা নেড়ে বলে, গুড। শোনো, ওর লোকেশন যেন কেউ না জানতে পারে। ফুল প্রোটেকশনে রাখবে লোকটাকে। আর হ্যাঁ, কথা বলার মতো কন্ডিশনে আসলেই আমায় কল দিবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবাই সবার কাছে মনোযোগ দাও। কথা শেষ করে নীলাপ ডেস্কে রাখা কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল দেখতে শুরু করে। আলোচার ফাইলে জমে থাকা ধুলোবালি যেন তদন্তের ক্লান্তি আর সময়ের চিহ্ন। এমন সময় আবার ফিরে আসে মিনার হাতে আরেকটি ফাইল। স্যার, আপনি যেই মেয়েটার বিষয়ে ইনফরমেশন দিয়ে যাচাই করতে বলেছেন, সেই মেয়ের ব্যাপারে সব কিছু খতিয়ে দেখা হয়েছে। নীলাপ ফাইলগুলো নামিয়ে রেখে মিনারের দিকে ঘুরে তাকায়, চোখে তীক্ষ্ণ আগ্রহ। বাহ, এত তাড়াতাড়ি সব কালেক্ট করতে পারবে ভাবিনি। বলো, তাহলে সব ইনফরমেশন কি সঠিক ছিল? মিনার কিছু কাগজ উল্টে চেক করে আবার ফাইলের ওপর চোখ বুলিয়ে জানায়, এস স্যার, মেয়েটার নাম ত্রানা চৌধুরী, বাবা রাফিন চৌধুরী, আর মায়ের নাম রাহনুমা নাজনীন। মেয়েটির মা 12 বছর আগেই মারা গিয়েছে। মেয়েটা পড়াশোনার জন্য 12 বছর লন্ডনে ছিল। 3-4 দিন আগেই বাংলাদেশ ব্যাংক করেছে। নীলাপ মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে একটু সামনে ঝুঁকে প্রশ্ন করে, তার বাবা একজন বিজনেসম্যান, আর সেই মেয়েটাই তাদের একমাত্র সন্তান, তাছাড়া আর কেউ নেই। ওয়েট, বিজনেসম্যান, রাইট? জি স্যার। এবার নীলাপ বুঝতে পারল যে কেন নামটা তার পরিচিত লেগেছিল। হয়তো বাবার মুখে কিংবা ভাইয়ের কোনো আলোচনায় কখনো শুনেছিল। যেহেতু মেয়েটির বিরুদ্ধে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, নীলাপ এবার আর মনোযোগ সেদিকে না দিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে ডেস্কে ফিরে যায়। 2 দিন পর বিকেলবেলা রোদ কিছুটা নরম হয়ে এসেছে। শহরের ভিড় কমে এসেছে ক্যাফের কোনায় দিকটায়। উইন্ডো সিটে বসে আছে নীলাপ আর আয়ু মুখোমুখি। নীলাপের সামনে রাখা তার প্রিয় বানানো মিল্কশেক ঠোঁটে নিয়ে এক চুমুক দিয়ে এসে হালকা হেসে বলে, তাহলে তুমি তোমার কথা রাখলে, তাই না? আয়ু কোনো উত্তর দেয় না। তার দৃষ্টি জানালার বাইরের দিকে স্থির, কিন্তু মনে যেন অন্য কিছু চলছে। চিন্তিত চোখে নীলাপ তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আর ইউ ওকে আয়ু? আয়ু এবার চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। ক্যাফের দিকে আলো আর দূরের কোলাহল ভেদ করে এসে নিচের স্বরে বলে ওঠে, আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলেছি নীল। আমার নতুন নাম্বার দিয়ে তোমাকে আজকে সকালেই কল দিয়েছিলাম, দেখো ওটাই আমার নতুন নাম্বার। আগের নাম্বারই আমাকে আর পাবে না। নীলাপ কপালে ভাঁজ ফেলে বলে, হঠাৎ নতুন নম্বর? হ্যাঁ, আর প্লিজ এবার এটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যেও না। এমনি আমাদের হাতে সময় কম, এসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কথাটা বলার সঙ্গে সঙ্গে আচমকা আয়ু উঠে এসে নীলাপের কোলে বসে পড়ে। মুহূর্তের জন্য ক্যাফের আসবাবপত্র, আশেপাশের শব্দ সব যেন থমকে যায় নীলাপের কাছে। সে বিস্ময়ে চমকে ওঠে। আয়ুর সাহস আর আচরণ সব কিছু দেখে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যায়। সব কিছুর পর আয়ু আবার নিজের সিটে ফিরে গিয়ে গম্ভীর গলায় বললেও, নীলাপ, তুমি আমার জন্য সব করতে পারবে, তাই না? নীলাপ হেসে বলল, বলি দেখো। তুমি সিআইডি চাকরিটা ছেড়ে দাও প্লিজ। মুহূর্তে নীলাপের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। হঠাৎ এই কথা কেন বলছো আয়ু? আর তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল সিআইডি অফিসার হওয়ার, আর আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তুমি বলো না, পৃথিবীর কজন মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, আর আমি পূরণ করার সুযোগ পেয়েও কেন ছেড়ে দেব? কারণ এটা অনেক রিস্কের, আর এসব কাজে শত্রু বাড়ে।
আয়ুর এই কথায় নীলাপের মন খারাপ হয়ে যায়। আয়ু ভুল বলেনি, কিন্তু সত্যি কি স্বপ্ন এত সহজে ছেড়ে দেওয়া যায়? আমি জানি আয়ু, কিন্তু তাও কিছু করার নেই। তুমি ডান্সার হতে চাও, এটা যেমন তোমার লক্ষ্য, তেমনি আমার কাজটাও আমার লক্ষ্য আর প্যাশন। তুমি আর ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি সবসময় আশা করব আমি যেমন তোমার লক্ষ্য পূরণে তোমার পাশে আছি, তেমনই তুমিও আমার পাশে থাকবে। নীলাপের কণ্ঠে একরাশ আবেগ আর আন্তরিকতা। প্রত্যুত্তরে আয়ু আর কিছুই বলে উঠতে পারে না। 2 দিন পর সকালে স্নিগ্ধ আলোয় আয়ু ডাইনিং টেবিলের এক কোণে বসে চুপচাপ নাস্তা করছিল। জানালার ফাঁক গলে মৃদু রোদ তার ডান কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার ফোনটা কম্পন তুলে উঠল। আয়ু চমকে ওঠে, চোখ যায় স্ক্রিনে একই নাম্বার, সেই ভয়ানক নম্বর যেটা থেকে ঠিক 1 সপ্তাহ আগে ব্ল্যাকমেল করা হয়েছিল তাকে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে, নখ ঠেকিয়ে রাখে স্ক্রিনে, কিন্তু কল রিসিভ করে না। কলের বিরতিহীন কম্পনে হাত পা যেন জমে আসে তার। হঠাৎই স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। সেই অদৃশ্য ভয়, অজানা আতঙ্ক যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে। শরীর জুড়ে ঠান্ডা ঘাম, কপালে বিন্দু বিন্দু জম। চোখ স্থির করে আয়ু মেসেজটা পড়ে। কিরে, নাম্বার চেঞ্জ করে ফোন না ধরে কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবে? তোর নিজের জানের মায়া নেই রে, তাই না রে? কত বড় সাহস তোর! বারবার বলার পরও এনজেকে জড়িয়ে ধরেছিলি, আবার খুলেও বসেছিলি। কেন এখনো ওর সাথে যোগাযোগ রেখেছিস? মেসেজটা পড়া শেষ হতে না হতেই আবার ফোনটা কাঁপে। এবার আর আয়ু রিসিভ না করে থাকতে পারে না, কাঁপা কাঁপা হাতে রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর কর্কশ পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যেন কোনো অন্ধকার গলির অতল থেকে উঠে আসা এক অশুভ ছায়া। শোন, তোকে এই চান্সটা দেওয়া হয়েছে এই শর্তে যে তুই এনজের থেকে দূরে থাকবি। নেক্সট টাইম যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, শুনে রাখ, এরপর ওর আশেপাশেও দেখলে তোকে জানে মেরে ফেলবো। তাই যদি বাঁচতে চাস আজই নিজের সিম পাল্টে বাসা চেঞ্জ করে চলে যা। আর তোর জন্য আরেকটা ভালো খবর হচ্ছে, তোর ফ্ল্যাটের তারিখ এগিয়ে এনে সামনের সপ্তাহে রাখা হয়েছে। এবার যেন কথা নড়চড় না হয়। তোর কপাল ভালো যে সে তোকে এখনো খতম করে দেয়নি। জানি না তোকে কেন বাঁচিয়ে রেখেছে। যাই হোক, কথার হেলফেল হলে কি হবে দাদা আমি নিজেও জানি না। সব শুনে আয়ুর জবান বন্ধ হয়ে যায়। শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ করে তার সামনে থাকা গ্লাসটা তুলে আশ্রয় ফেলে দেয় মেঝেতে। কাছের চূর্ণ বিচূর্ণ শব্দে ছুটে আসে তার মা সানা। তুমি কি বললে? আয়ু তার মাকে বলে, মা, আবারও সেই লোকটা কল দিয়েছিল। আমি তো নম্বর চেঞ্জ করে ফেলেছি। তারপরও সে কিভাবে নম্বর পেল আমার? তারপর আমি কখন কোথায় যাচ্ছি সব খবর কিভাবে পাচ্ছে সে? সানা চিন্তিত স্বরে বলে, আমার মনে হয় এটা নীলাবের কোনো শত্রু হবে। প্রায় 5 থেকে 6 বছর ধরে বহুবার আমাকে কল করে ব্ল্যাকমেল করছে, যাতে আমি কিছুতেই তোর আর নীলাবের বিয়েটা হতে না দিই। কি বলছো মা? তুমি আমাকে এসব আগে বলোনি কেন? আমি তাহলে নীলাবকে বলে এর পেছনের কালপিটকে চেক করেই হোক খুঁজে বের করতাম। এই জন্যই বলিনি। আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে। আর এও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আর এখন তো আমাকেই সরাসরি কল করে নীলাবের থেকে দূরে থাকতে বলেছে তাদের কথা শুনলে বিখ্যাত ডান্সার হয়ে ভালোভাবে বাঁচতে পারবো, আর না শুনলে সবচেয়ে করুণ মৃত্যুর নাকি আমার হবে। আর মা কিছুক্ষণ ভেবে বলে, যা বুঝলাম তুই নীলাবের থেকে দূরে থাকলে তোর কোনো ক্ষতি তারা করবে না। তুই বরং তাদের ডিলে রাজি হয়ে যা। এটা তোর জন্য অনেক বড় সুযোগ আয়ু। ওই সিআইডি নীলাবের সাথে থাকলে তুই কখনোই ভালোভাবে বাঁচতে পারবি না। তোর জীবন সবসময় রিস্কের মধ্যে থাকবে। তার চেয়ে তুই লন্ডনে চলে যা, তাতে তুই সেফ থাকবি। আয়ু অবাক হয়ে তার মায়ের দিকে তাকায়, কারণ তার মা যে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। মা, তুমি এসব বলছো? আরে ছোট থেকে তুমিও তো বলতে নীলাবের সাথে রিলেশন রাখতে, তাহলে এখন কি হলো? আয়ুর কথার উত্তরে তার মা বলে, দেখ আয়ু, তখন নীলাবদের কোনো শত্রু ছিল না, তারা বড় লোক ছিল, তাই তখন বলতাম, কিন্তু এখন বলছি না। আর ধর যদি তোদের বিয়েটা হয়েও যায়
তাহলে তোর জীবনে ঝুঁকি থেকেই যাবে আয়ু। এই সব কিছু শুরু হয়েছে নীরব সিআইডিতে জয়েন করার পরপরই। আরে তুই বল, নীলাভের সিআইডিতে জয়েন করার কি দরকার ছিল? ওরা তো অনেক বড় লোক, তাই না? বোকা ছেলে। ভেবেছিলাম পড়ালেখা শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করলেই ওর সাথে বিয়ে দিব, কিন্তু ছেলেটা পুলিশে জয়েন করে আমার সব প্ল্যান শেষ করে দিল। মায়ের কথাগুলো শুনে আয়ু কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে কাপড় গোছাতে শুরু করে, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির এই অলস দিনে নীলাভ বাড়িতেই রয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে সে। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুম নয়, বরং একটা অবসন্ন নিস্তব্ধতায় ডুবে থাকার মতো অবস্থা। হঠাৎ করে যেন প্রকৃতির স্বর বদলে যেতে শুরু করে। একটানা ছুটে আসা মেঘে ঢেকে যায় আকাশ। মৃদু বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মরতে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বাইরের আলো মিলান হয়ে এসে ঘর জুড়ে ছায়া ফেলে। চারপাশটা ধীরে ধীরে যেন বিষণ্ণ হয়ে ওঠে। এই আংশিক পরিবর্তনে নীলাভ চমকে ওঠে। খাটের সাথে লাগোয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেন প্রকৃতির রূপ হঠাৎ করে বদলে গেছে। তবে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায় গ্রীষ্মের শুরুর দিকে এমন বৃষ্টির ছোঁয়া অস্বাভাবিক নয়। নীলাভ চোখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকায়, যেখানে টাঙ্গানো আছে আয়ু আর তার ছবি। যে ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে, যেন কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে তার। অল্পক্ষণ পরে বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়ায়। চোখের দৃষ্টি এবার আরও নিবিড়, আরও অনুসন্ধানী। কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ সে বুঝতে পারে ফ্রেমটা বদলে গেছে। বুড়ো কুচকে যায় তার। খুব সামান্য একটা পার্থক্য, কিন্তু নীলাভের তীক্ষ্ণ চোখটা এড়ায়নি। সে ঠিক বুঝে উঠতে পারে না কখন কে আর কেন এই ছোট্ট পরিবর্তনটা করলো। দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাটে সে। এই পরিবর্তনে কোনো কুলো নেই তার কাছে। তার ভাবনার মাঝেই হঠাৎ করে বাইরে আকাশ চিরে চড়ে বিদ্যুৎ চমকে ওঠে। চোখের সামনে যেন ক্ষণিকের জন্য দিন রাত এক হয়ে যায়। এর পরপরই বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। নীলাভ আয়ুর ছবির দিক থেকে চোখ সরিয়ে এবার বেলকনির দিকে এগিয়ে যায়। তার ঘরের সাথে একটা খোলামেলা প্রশস্ত বেলকনি আছে, যেটা তার খুব প্রিয় একটা জায়গা। যদিও ব্যস্ত রুটিনের কারণে সেখানে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না। সে বেলকনিতে রাখা একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে পড়ে। বাইরের দিকে তাকিয়ে দেখে আকাশ জুড়ে ধূসর কুয়াশা নামছে ধীরে ধীরে। গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে চকচক করছে। চারিদিকে কেবল বৃষ্টির একটানা শব্দ। এই পরিবেশে হঠাৎই আয়ুর কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনুভব করে গত 3-4 দিন ধরে তাদের ঠিকঠাক কথা হচ্ছে না। যখন আয়ু ফ্রি থাকে তখন সে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, আর যখন সে একটু সময় বের করে তখন আয়ু আবার ব্যস্ত থাকে ডান্স নিয়ে। এটা নতুন কিছু নয় তাদের জীবনে, কিন্তু এবার যেন আয়ুকে একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে। সে বেশি না ভেবেই মোবাইলটা হাতে নিয়ে আয়ুর নাম্বারে কল করে, কিন্তু ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে। আপনি যে নাম্বারে কল করেছেন সেই নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড আর কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই এগেন লেটার। নীলাভ বিরতিহীন কয়েকবার কল করে, প্রতিবারই একই জবাব। অবশেষে বিরক্ত হয়ে রুমে ফিরে আসে। শরীরটা যেন আরও ভারী হয়ে উঠছে। বিছানায় শুয়ে পড়ে সে। অন্ধকার ঘর, ঠান্ডা হাওয়া, বৃষ্টির শব্দ আরও নিজের ভেতরে এক অজানা অস্বস্তি নিয়ে সে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে। হয়তো খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাচ্ছে না। শরীর উপর হিমেল আবহাওয়ার প্রভাব ধীরে ধীরে ক্লান্তি বাড়িয়ে দেয়। চোখে নামে ঘুমের পর্দা, কিন্তু সে জানত না এই বৃষ্টি, এই নিস্তব্ধতা আসলে এক নতুন ঝড়ের পূর্বাভাস। জীবনের এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা শুধুমাত্র প্রেম, পেশা কিংবা পরিকল্পনা নয়, একটি জীবনমরণ সত্যের দ্বন্দ্ব। জানালা দিয়ে বাইরের ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে ব্যস্ত তরু। তার ঠোঁটের কোণে লেগে আছে সূক্ষ্ম হাসি। হঠাৎই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা কানের কাছে নিয়ে বলে, ড্যাড, আই এম টোটালি ফাইন নাও, সি ইউ টুমরো। বলে একটা কুরুর হাসি দিয়ে তরু কল কেটে দেয়। রাত 8টা, বৃষ্টির গতি কমে আসে, যদিও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে।
যদিও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এরই মাঝে তরু হসপিটালের জামাকাপড় ছেড়ে নিজের জামাকাপড় পরে নেয়। তাজিম কেবিনের বাইরে তার জন্য অপেক্ষা করছে। তরু বের হতেই তাজিম মৃদু হেসে বলে, তুই ঠিক আছিস এখন? তরু তাজিমের দিকে তাকিয়ে ঠান্ডা গলেই বলে, আমি তো ঠিকই আছি, তুমি আবার তোমার দেয়া কথা ভুলে যেও না। বলে তরু হাঁটা ধরে। তাজিমও তাকে অনুসরণ করতে থাকে। তখনই মাইশা তাজিমের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তাজিমের হাসি থেমে যায়। মাইশা হেসে বলে,